নমস্কার, গল্পকথাগুলিতে চ্যানেলে আমি রীতি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করছি এই উপন্যাসটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আজকের পর্ব তো শুনবেনই, কমেন্টেও জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের পর্ব। শুরু করছি আজকের পর্ব, সপ্তদশ পর্ব। আজ পশ্চিমবঙ্গের প্রিমিয়ার ডক্টর বিধানচন্দ্র রায় নতুন ভারত পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কর্তৃপক্ষ আগেই সার্কুলার জারি করেছিলেন, প্রতিটি কর্মী যেন সকাল 9টার ভেতর অফিসে হাজির হয়। ঘুম থেকে উঠে চান সেরে চা জলখাবার খেয়ে বেরিয়ে পড়ল বিনয়। সকালের দিকে অফিস টাইম শুরু হবার আগে অবধি কলকাতার রাস্তা টাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। 9টার একটু আগেই তাদের অফিসে পৌঁছে গেল বিনয়। শীতের শহরের ঘুম ভাঙে বেশ দেরি করে, তারপরও খানিকক্ষণ আলস্যে কেটে যায়। সেই সব পর্বের পর সবেমাত্র কিছু কিছু ব্যস্ততা শুরু হয়েছে। নতুন ভারতের অফিসটাকে আজ আর চেনা যাচ্ছে না। প্রথম যেদিন বিনয় আনন্দের সঙ্গে চাকরিতে জয়েন করতে এসেছিল, তখন গোটা ছাদ জুড়ে বাঁশের ফ্রেম বাঁধার কাজ চলছে। এখন সেখানে ত্রিপল দিয়ে ঘিরে পুরোদস্তুর মস্ত একখানা প্যান্ডেল তৈরি হয়ে গেছে। গোটা অফিস বিল্ডিংটা ঝেড়ে মুছে তকতকে ঝকঝকে করে ফেলা হয়েছে। একতলা থেকে ছাদ পর্যন্ত প্রতিটি সিঁড়ির দুধারে ফুলের টব। রাস্তায় গেটের সামনে ফুল আর পাতা দিয়ে তৈরি উঁচু তোরণ। কাল রাতে বিনয় যখন বাড়ি যায় এইসব চোখে পড়েনি। সে আঁচ করে নিল বাকি রাত এইসব সাজানো গোছানোর কাজই চলেছে। বাইরে তরুণের পাশে একটা উঁচু অস্থায়ী নহবতখানা বসানো হয়েছে। এক সানাইওয়ালা তার অন্য বাজনাদারদের নিয়ে এক টানা বাজিয়ে চলেছে হালকা নিচু সুরে। সব মিলিয়ে পুরো অফিস জুড়ে তুমুল চাঞ্চল্য, উৎসব ভাব। ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে বিনয়ের চোখে পড়ল কম্পোজিটর থেকে শুরু করে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কর্মী, মেশিনম্যান, সাংবাদিক কেউ বাকি নেই। সবাই তটস্থ ভঙ্গিতে থোকায় থোকায় দাঁড়িয়ে আছে। কেউ কেউ খুব নিচু গলায় কথা বলছে। অফিসে জয়েন করার পর ছাদে কখনো আসেনি বিনয়, আজই প্রথম উঠল। প্যান্ডেলের খুঁটিগুলো লাল নীল কাপড়ে মোড়া, সেগুলোর গায়ে ফুলের স্তবক আটকানো। একেবারে শেষ প্রান্তে উঁচু মঞ্চ, সেটার মাথায় সাটিনের চাঁদোয়া। পুরো মঞ্চটা প্রচুর ফুল লতাপাতা দিয়ে সাজানো। মঞ্চের সামনের দিকে সারি সারি চেয়ার পাতা। বোঝাই যায় সেগুলো বিশিষ্ট অতিথিদের জন্য নির্দিষ্ট। প্যান্ডেলের একধারে লাল পাড় ধপধপে শাড়ি পরা 15-20টি কিশোরীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মনে হয় এই এলাকার কোনো স্কুলের ছাত্রী। তাদের কারোর হাতে পেতলের রেকাবিতে প্রচুর ঝুড়ো ফুল, কারোর হাতে শাঁখ। এই মেয়েরা কী করবে, এখানে তাদের ভূমিকাটা কিসের সঠিক বোঝা যাচ্ছে না। নিউজ এডিটর তারাপদ ভৌমিক, চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ী আর জেনারেল ম্যানেজার আদিনাথ চক্রবর্তী কোথাও যাতে বিশৃঙ্খলা না ঘটে সেদিকেই নজর রাখছিলেন। হাঁকডাক করে অফিসের কর্মীদের এটা সেটা ফরমাশ করছেন। বিনয়কে দেখতে পেয়ে তারাপদ ভৌমিক কাছে ডেকে বললেন, ঠিক সময় এসে গেছো। জগদীশবাবু তার স্ত্রী আর মেয়েকে নিয়ে ডাক্তার রায়কে আনতে গেছেন। 10টার মধ্যেই এসে যাবেন। কিছুক্ষণের মধ্যেই গেস্টরাও আসতে শুরু করবেন। তোমরা রিপোর্টিং সেকশনের মণিলাল, রমেন, সুধেন্দু আর তুমি অতিথিদের ওপরে এনে বসাবে। ওই যে ওরা দাঁড়িয়ে আছে। মঞ্চের দিকে আঙুল বাড়িয়ে দিলেন তারাপদ। সেখানেই মণিলালদের দেখা গেল। তাদেরও ডেকে একই কথা তো বললেনই, পাখি পড়ার মতন বুঝিয়ে দিলেন আমন্ত্রিতরা সমাজের বিশিষ্ট সব মানুষ, বিজনেসম্যান, শিল্পপতি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যাড এজেন্সির হত্যাকর্তা, পুরনো স্বাধীনতা সংগ্রামী, সমাজসেবী ইত্যাদি। তাদের সসম্মানে অত্যন্ত বিনীতভাবে যেন অভ্যর্থনা জানানো হয়। বিনয়রা নিচে নেমে তরুণের পাশে এসে অপেক্ষা করতে থাকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছেন, তাই পুলিশের একটা জিপে একজন অফিসার আর 4 জন কনস্টেবল কখন যেন এসে অ্যাটেনশনের ভঙ্গিতে ফুটপাথে দাঁড়িয়ে পড়েছে। বিনয় যখন ছাদে, খুব সম্ভব সেই সময় পুলিশের এই ছোট্ট বাহিনীটি এসে পজিশন নিয়েছিল। 9:30 থেকে অতিথিরা আসতে শুরু করলেন। সুধেন্দু আর মণিলাল অনেক বছর কলকাতার খবরের কাগজে কাজ করেছে। এই শহরের বহু বিখ্যাত মানুষকেই তারা চেনেন। তারা বলছিল, ইনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইনি অমুক কাগজের সম্পাদক, ইনি মুক্তি সংগ্রামে অংশ নিয়ে ইংরেজ রাজত্বে 15 বছর জেল খেটেছেন।
মণিলাল আর সুধেন্দু কখনো নিজেরাই অতিথিদের সঙ্গে করে সসম্ভ্রমে ছাদে নিয়ে গিয়ে বসাচ্ছে, কখনো রমেন আর বিনয়কে দিয়ে ওপরে পাঠাচ্ছে। 10টা যখন বাজতে চলেছে সেই সময় তারাপদ ভৌমিক, প্রসাদ লাহিড়ী আর আদিনাথ চক্রবর্তী ছাদ থেকে নিচে নেমে এলেন, সঙ্গে সেই কিশোরী ছাত্রীদের দঙ্গলটা। তারাপদ তোরণের দুধারে মেয়েদের লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে দাঁড় করিয়ে দিলেন। ডাক্তার রায় নতুন ভারতের অফিসে আসছেন, খবরটা হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে পড়েছিল। তাকে দেখার জন্য চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ এসে জড়ো হতে শুরু করেছে। রাস্তায় ফুটপাতে রীতিমতন ভিড় জমে গেছে। তবে পুলিশ কারোকে তোরণের কাছাকাছি ঘেঁষতে দিচ্ছে না। লাঠি উঁচিয়ে হাঁকাহাঁকি করে জনতাকে তফাতে দাঁড়াতে বলছে। কাঁটায় কাঁটায় 10টায় 2টো ফোর্ড গাড়ি তোরণের সামনে এসে থামে। একটা গাড়ি থেকে শশব্যস্তে নেমে আসেন জগদীশ গুহ ঠাকুরতা, ধবধবে ফর্সা মধ্যবয়সিনী একজন মহিলা এবং খুব সুশ্রী একটি তরুণী। বিনয়ের গা ঘেঁষে দাঁড়িয়েছিল সুধেন্দু কানে মুখ ঠেসিয়ে ফিসফিস করে বলল, জগদীশবাবু স্ত্রী আর মেয়ে। এমনটাই ভেবেছিল বিনয়। সে আস্তে করে মাথা হেলিয়ে দিল। এদিকে জগদীশ গুহ ঠাকুরতা দ্রুত অন্য গাড়িটার পিছনের দরজা খুলে দিয়ে হাত জোর করে বললেন, আসুন স্যার, আসুন। গাড়ির ভেতর থেকে যিনি বেরিয়ে এলেন তার ছবি খবরের কাগজের পয়লা পাতায় প্রায় রোজই থাকে। হয় কোনো অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন বা প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, কিংবা এয়ারপোর্টে বিদেশি কোনো রাষ্ট্রনায়ককে অভ্যর্থনা জানাচ্ছেন। খুবই পরিচিত মুখ, কিন্তু এই সামনাসামনি প্রথম দেখল বিনয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। সতেজ, শটান, দীর্ঘ চেহারা, চুল বিরল হয়ে এসেছে, চওড়া কপাল, পরনে ধুতি, ফুল শার্টের ওপর কোট, পায়ে পাম্প শু। ম্যাট্রিকুলেশনে বাংলা পাঠ্য বইতে কার একটা লেখায় শালপ্রাংশ মহাভুজ এই ওজনদার শব্দ দুটো ছিল। হঠাৎ তা মনে পড়ে গেল বিনয়ের। বিধান রায় সম্পর্কে রাজদিয়া থাকতে কত বিচিত্র কাহিনী না শুনেছে সে। সেগুলো প্রায় রূপকথা। তার মতন ধন্বন্তরী ভূভারতে দ্বিতীয়টি নেই। সেই বিধানচন্দ্র শক্ত হাতে হাজার সমস্যায় ভেঙে পড়া ধ্বস্ত বিপন্ন পশ্চিমবাংলার হাল ধরেছেন। পলকহীন তার দিকে তাকিয়ে থাকে বিনয়। তার তাকানো, দাঁড়ানো, গম্ভীর মৃদু হাসি, সব কিছুর মধ্যেই রয়েছে প্রখর ব্যক্তিত্ব। সানাইওয়ালা নিচু গতে এতক্ষণ বাজাচ্ছিল, হঠাৎ সুরটা এক ঝটকায় অনেক উঁচুতে তুলে ফেলল। লাল পাড় শাড়ি পরা সেই কিশোরীদের একটা দল শাঁখে ফু দিতে লাগলো মুহুর্মুহু। অন্য দলটা ডক্টর রায়ের দিকে ফুল ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকে। ডক্টর রায় যে গাড়িটায় এসেছেন সেটার ফ্রন্ট সিট থেকে নেমে মাঝবয়সী একটি লোক ছুটতে ছুটতে তার কাছে চলে এলেন। খুব সম্ভব তার একান্ত সচিব। জগদীশ গুহ ঠাকুরতা বিধান রায়কে অফিসের ভেতরে নিয়ে যান। তাদের পেছন পেছন বাকি সবাই সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠতে থাকে, অনেকটা শোভাযাত্রার ধরনে। ছাদে প্যান্ডেলের একটা চেয়ারও ফাঁকা নেই। ডক্টর রায় সেখানে যাবার সঙ্গে সঙ্গেই অতিথিরা সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। জগদীশ গুহ ঠাকুরতা, তার স্ত্রী, মেয়ে এবং নতুন ভারতের অন্য সব কর্মকর্তারা ডক্টর রায়কে উঁচু মঞ্চে নিয়ে যান। বিশাল মঞ্চটার মাঝামাঝি ভেলভেটে মোড়া সিংহাসনের মতন একটা বড় চেয়ার, সামনে টেবিল, মঞ্চের পিছন দিকে আরও কয়েকটা চেয়ার সাধারণ গদিওয়ালা, একধারে আরও একটা ছোট টেবিল, সেটার সামনে মাইক। জগদীশরা ডক্টর রায়কে বড় চেয়ারটাতে বসান। তিনি বসলে অতিথিরাও ধীরে ধীরে বসতে শুরু করেন। মঞ্চে জগদীশ, তার স্ত্রী, মেয়ে, তারাপদ ভৌমিক, প্রসাদ লাহিড়ী, আদিনাথ চক্রবর্তী এবং নতুন ভারতের বিভিন্ন বিভাগের সম্পাদক, নানা ডিপার্টমেন্টের ম্যানেজার যারা উঠে গিয়েছিলেন তারা কিন্তু বসেন না, মেরুদণ্ড টান করে দাঁড়িয়ে থাকেন। জগদীশ এবার ছোট টেবিলের সামনে গিয়ে মাইকে কথা বলতে শুরু করেন। অনুষ্ঠান শুরু করার আগে পশ্চিমবঙ্গের রূপকার পরম শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হবে। স্তবকটি দেবে আমাদের প্রেস বিভাগের কর্মী দেবেন্দ্রনাথ মল্লিকের কন্যা কুমারী সুরমা মল্লিক। আমি সুরমাকে মঞ্চে ডাকছি। অপার বিস্ময়ে প্যান্ডেলের একধারে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিল বিনয়। কোনোদিনও কি সে এসব কল্পনা করতে পেরেছিল যে এমন একটা ঘটনা তার জীবনে ঘটবে? এত সব বিখ্যাত মানুষের কাছাকাছি সে আসতে পারবে? একবার মনে হচ্ছে কেউ যেন অলীক স্বপ্নের ভেতর তাকে ফেলে দিয়ে গেছে। পরক্ষণেই মনে হচ্ছে সে এই বিশাল অনুষ্ঠানেরই অংশ। কত রকমের যে অনুভূতি হচ্ছে। লালপাড় শাড়ির জটলা থেকে একটি মেয়ে বিশাল ফুলের তোড়া হাতে মঞ্চে উঠে আসে।
ডক্টর রায়কে তোড়া দিয়ে সুরমা তার পা ছুঁয়ে প্রণাম করে। হাসি মুখে সস্নেহে তিনি তার সঙ্গে দু একটা কথা বলেন। সুরমা তারপর আর মঞ্চে দাঁড়ায় না, নেমে আসে। সারা প্যান্ডেল হাততালিতে ফেটে পড়ে। মাইকের সামনে থেকে জগদীশ ততক্ষণে সরে গেছেন। তারাপদ ভৌমিক এগিয়ে এসেছেন। কে একজন ব্যস্তভাবে একটা হারমোনিয়াম ছোট টেবিলের ওপর সযত্নে রেখে দিয়ে যায়। তারাপদ মাইকের কাছে মুখ এনে বলেন, এবার উদ্বোধনী সঙ্গীত গাইবে কুমারী পারমিতা গুহঠাকুরতা। বলেই তিনি পেছনে চলে যান। মঞ্চের অন্য প্রান্ত থেকে হারমোনিয়ামের কাছে চলে আসে জগদীশ গুহঠাকুরতার মেয়ে। নিজের মেয়ে গান গাইবে সেটা বলতে হয়তো জগদীশের সংকোচ হয়েছে, তাই তারাপদকে দিয়ে ঘোষণাটা করিয়েছেন। মনে মনে ধাক্কা খায় বিনয়। পরিবারের কেউ ডক্টর রায়ের নজর কাড়ার জন্য কিছু একটা করবে না তাই কখনো হয়? তাছাড়া অতিথিদের মধ্যে নাম করা সব মানুষরা রয়েছেন, শেষ অবধি তাদের সামনে নিজেদের তুলে ধরার এমন একটা সুযোগ হাতছাড়া করতে চাননি জগদীশ। পৃথিবীতে কে আর 100 ভাগ উদার বা মহৎ? আত্মপ্রচার বা পরিজনদের প্রচার কে না চায়? এটাই হয়তো নিয়ম। হারমোনিয়ামের রিডে আঙুল চালিয়ে পারমিতা গান ধরতেই মুহূর্তে বিনয়ের মনের খিঁচটা উধাও হয়ে যায়। চিরকালের সেই মৃত্যুঞ্জয় সঙ্গীত বন্দে মাতরম। ডক্টর রায় উঠে দাঁড়িয়েছেন। তার দেখা দেখি মণ্ডপের প্রতিটি মানুষও। এদিকে পারমিতা মগ্ন হয়ে গাইছিল। আশ্চর্য সতেজ সুরেলা কণ্ঠ পারমিতার। এমন গলাতেই এই গান মানায়। শুদ্ধ মন্ত্রের মতন প্যান্ডেলের সীমানা ছাড়িয়ে তা ছড়িয়ে পড়তে লাগল। ছাদেও সুধেন্দু বিনয়ের পাশে দাঁড়িয়েছিল। সে কানে কানে বলল, এই গানটা বিধানবাবুর ভীষণ প্রিয়। গান শেষ হলে সবাই আবার বসে পড়ল। ফের জগদীশ মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন। মাননীয় ডক্টর বিধানচন্দ্র রায়, উপস্থিত বিশিষ্ট সুধীজনেরা, আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যে এখানে এসেছেন সেজন্য নতুন ভারতের তরফ থেকে সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই জানেন আমরা একটা দৈনিক পত্রিকা প্রকাশ করতে চলেছি। প্রশ্ন উঠতে পারে, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় বেশ কয়েকটি প্রতিষ্ঠিত এবং জনপ্রিয় কাগজ রয়েছে, তবু কেন আরও একটি নতুন পত্রিকার প্রয়োজন? এই প্রসঙ্গে সবিনয়ে জানাই, স্বাধীনতার পর মানুষের পড়ার অভ্যাস দিন দিন বাড়ছে নানা বিষয়ে আগ্রহ। রাজনীতি, ধর্ম, খেলাধুলা, বিজ্ঞান, সিনেমা, থিয়েটার, সারা বিশ্বের নানা ঘটনা প্রবাহ, সব ব্যাপারেই তাদের অত্যন্ত কৌতূহল। তাছাড়া দেশভাগের কারণে আমাদের পশ্চিমবঙ্গ অসংখ্য সমস্যায় জর্জরিত। সেগুলো পাঠকের কাছে যথাযথ তুলে ধরা দরকার। অন্যান্য পত্রিকাগুলো যে তা করছে না তা নয়, তাদের প্রতিযোগী হিসেবে নয়, সহযোগী হিসেবেই একত্রে এই কাজ আমরা চালাতে চাই। খবরের নামে অর্ধ সত্য বা বানানো গল্প নয়, প্রকৃত সত্যকেই আমরা প্রকাশ করব। আমাদের কাগজের ট্রায়াল রান চলছে বেশ কিছুদিন ধরে। আজও ছাপা হয়েছে, তবে সেগুলো সাধারণ পাঠকের জন্য নয়। কাল থেকে নতুন ভারত নিয়মিত বাজারে বেরোতে থাকবে। পরম শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রায়কে তার প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যেও যে আমাদের মধ্যে পেয়েছি, সেজন্য কৃতার্থ বোধ করছি। আমাদের একান্ত অভিপ্রায় ছিল ডক্টর রায়কে পত্রিকার বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার সময়াভাবের জন্য আজ তা সম্ভব হচ্ছে না। 11:15 রাইটার্স বিল্ডিংয়ে তার মন্ত্রিসভার একটি জরুরি মিটিং আছে, তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। তাই এবার আমাদের ইচ্ছে পূরণ হলো না। আশা করি ভবিষ্যতে আবার লাভ করব। যাই হোক, ডক্টর রায়ের কাছে আমাদের বিনীত নিবেদন, আজকের অনুষ্ঠানের জন্য যে কাগজ ছাপা হয়েছে অনুগ্রহ করে তা উদ্বোধন করে দু একটা কথা বলুন। বক্তব্য শেষ করে জগদীশ সামান্য মাথা হেলিয়ে তারাপদ ভৌমিকে কিছু একটা ইঙ্গিত করলেন। মঞ্চের পিছন দিকের একটি চেয়ারে লাল রিবনে বাঁধা একটি সুদৃশ্য প্যাকেট পড়েছিল। তারাপদ তড়িৎ পায়ে সেটা এনে ডক্টর রায়ের হাতে দিলেন। ডক্টর রায় রিবন খুলে প্যাকেটের ভিতর থেকে নতুন ভারতের একটি কপি বার করে দর্শকদের দিকে তুলে ধরলেন। ফের প্যান্ডেল জুড়ে হাততালির আওয়াজ। কাগজটা টেবিলে রেখে উঠে দাঁড়ান তিনি। এর ভিতর তারাপদ মাইকটা টেনে তার সামনে নিয়ে এসেছেন। ডক্টর রায় বলতে শুরু করলেন, নতুন একখানা কাগজ বেরোচ্ছে, খুব ভালো কথা। কিছু ছেলের চাকরি বাকরি হয়েছে,
কাগজ চললে আরও অনেকের কাজের সুযোগ হবে। জগদীশ জানিয়েছে প্রকৃত সত্যই ছাপাবে, সেটাই বাঞ্ছনীয়। সকলেরই জানা আছে যে পশ্চিমবঙ্গ মহা সংকটের মধ্যে দিয়ে চলেছে। এখনকার জ্বলন্ত সমস্যা হলো উদ্বাস্তু। পূর্ব পাকিস্তান থেকে রোজই শরণার্থীরা এপারে চলে আসছে। তাদের পুনর্বাসন, রুজি রোজগারের ব্যবস্থা এই নিয়ে সরকার ব্যতিব্যস্ত। আমরাও সাধ্যমতো চেষ্টা করছি। তবে একটা কথা মনে রাখা দরকার, খবরের কাগজের দায়িত্ব কিন্তু বিরাট। এমন কিছু যেন ছাপা না হয় যাতে সীমান্তের এপারে ওপারে উত্তেজনা সৃষ্টি হতে পারে। তাতে পরিস্থিতি আরও খারাপ হবে। এই বিষয়ে সতর্ক থাকা জরুরি। প্রতিটি কাগজের নিজস্ব মতামত থাকাই স্বাভাবিক। সরকারি কাজকর্মের যদি কিছু ত্রুটি হয় সমালোচনা নিশ্চয়ই করতে হবে, কিন্তু তা যেন অতি অবশ্যই গঠনমূলক হয়। আশা করি নতুন ভারত নিষ্ঠার সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করবে। নমস্কার। সংক্ষিপ্ত ভাষণ শেষ করে আর বসলেন না ডক্টর রায়। মঞ্চ থেকে নেমে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলেন। জগদীশ গুহঠাকুরতা টেবিল থেকে ফুলের তোড়াটা নিয়েই তার সঙ্গে সঙ্গে চললেন। পিছনে বাকি সবাই। নিচে এসে ডক্টর রায়কে গাড়িতে তুলে দিয়ে ফুলের তোড়াটা তার একান্ত সচিবের হাতে দিলেন জগদীশ। ডক্টর রায়কে নিয়ে তার গাড়ি কংক্রিটে মোড়া সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে মসৃণ গতিতে ছুটে যায়। সেদিকেই তাকিয়ে থাকে বিনয়। মহাবৃক্ষের মতন বিশাল একটি মানুষ তার মনে গভীর ছাপ ফেলে যান। রাস্তা থেকে ফের সবাই অফিসে ফিরে এসেছিল। বিধানবাবু চলে গেছেন। আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরাও একে একে বিদায় নিয়েছেন। নতুন ভারতের সব কর্মীকে অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই হাজির থাকতে বলা হয়েছিল। মর্নিং শিফটে যাদের ডিউটি নেই, অনুষ্ঠান শেষে তারাও কিন্তু চলে যায়নি। এমনকি জগদীশ গুহঠাকুরতার মেয়ে এবং স্ত্রীও থেকে গেছেন। তারা আছেন জগদীশের কামরায়। কিশোরী ছাত্রীর দঙ্গলটাও আছে। তারা নিউজ ডিপার্টমেন্টের একধারে কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে কলকল করে কথা বলে চলেছে। এমপ্লয়িরা যে যার ডিপার্টমেন্টে গিয়ে বসেছে। কালই জানিয়ে দেওয়া হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানের পর কেউ যেন চলে না যায়। পত্রিকার তরফ থেকেই কর্মীদের সকলের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান শেষ হয়েছে ঠিকই, কিন্তু তার রেশ এখনও থেকে গেছে। বিধানচন্দ্র রায়, তার ভাষণ, তার অপরিমাণ ব্যক্তিত্ব এইসব নিয়ে আলোচনা চলছে প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি সেকশনে। বিনয়দের রিপোর্টিং সেকশনও বাদ নেই। অন্যদিন তারা নিজের নিজের নির্দিষ্ট টেবিলে গিয়ে বসে। আজ বসেছে প্রসাদ লাহিড়ীকে ঘিরে। নানা কথার ফাঁকে একসময় উদ্বাস্তুদের প্রসঙ্গ উঠল। সুধেন্দু বলছিল, বিধানবাবু ইস্ট পাকিস্তানের রিফিউজিদের প্রবলেম সলভ করতে অনেস্টলি চেষ্টা করছেন। শুনি দিনে 14-15 ঘন্টা কাজ করেন, কিন্তু দিনের পর দিন ওপার থেকে হাজার হাজার মানুষ চলে আসছে। এত বড় সমস্যা সুরাহা কী করে হবে কে জানে। মণিলাল বলল, পাঞ্জাবের মতন টোটাল এক্সচেঞ্জ অফ পপুলেশন যদি হতো, কাজ অনেক সহজ হয়ে যেত। ওয়েস্ট বেঙ্গল এইটুকু একটা স্টেট, লাখ লাখ রিফিউজির যে রিহ্যাবিলিটেশন হবে তার জন্য ল্যান্ড কোথায়? সুধেন্দু ঝাঁঝের গলায় বলল, নেহেরু গভর্নমেন্ট ওয়েস্ট পাকিস্তানের রিফিউজিদের জন্য 10 হাতে ঢেলে দিচ্ছে, আর এদিকে ইস্ট বেঙ্গলের রিফিউজিদের বেলায় একটু আধটু ভিক্ষে, আঙুলের ফাঁক দিয়ে যেন পয়সাই গলতে চায় না। বিনয় ওদের কথায় চুপচাপ শুনে যাচ্ছিল। এদের মধ্যে সে সবচেয়ে জুনিয়র, আনকোড়া, অনভিজ্ঞ। সিনিয়ররা যখন কোনো গভীর বিষয়ে কথা বলেন তখন সেখানে মন্তব্য করতে নেই, এইটুকু কাণ্ডজ্ঞান তার আছে। কদিন আগেই কোনো একটা কাগজে কার যেন লেখা পড়েছিল, নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। লেখাটায় প্রচুর তথ্য দিয়ে দেখানো হয়েছে কি বিপুল পরিমাণ আর্থিক অনুদান পশ্চিম পাকিস্তান থেকে আসা শরণার্থীদের দেওয়া হয়েছে। তাদের নিজের পায়ে স্বয়ম্বর হবার জন্য নেওয়া হয়েছে কি কি পদক্ষেপ। লেখাটা পুরোপুরি টুকে রেখেছে বিনয়। এদিকে পশ্চিমবঙ্গের রিফিউজিদের জন্য কি কি করা হয়েছে বা হচ্ছে, সেই প্রক্রিয়া কিভাবে এগুচ্ছে সে সম্বন্ধে এখনও পরিষ্কার তার কোনো ধারণা নেই। ওয়েস্ট বেঙ্গল রিফিউজি অ্যান্ড রিহ্যাবিলিটেশন দপ্তরে একবার গিয়েছিল সে, আরও বার কয়েকবার গেলে খোঁজখবর নিয়ে তুলনামূলক একটা প্রতিবেদন তাকে তৈরি করতেই হবে। ওধারে রমেনও তার মতোই নীরবে বসেছিল। সেই সবে ঢাকা থেকে এসেছে। এখানকার রাজনৈতিক বা অর্থনৈতিক হালচাল এবং উদ্বাস্তুদের সম্পর্কে সরকারি পলিসি পুরোপুরি না জেনে খুব সম্ভব মুখ খুলতে চায় না, হিসেবেই লোক। এদিকে সুধেন্দুর স্বর ক্রমশ চড়ছিল।
দেশের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস কিন্তু বাঙালিরাই করেছে, সবচেয়ে বেশি জেল খেটেছে, ফাঁসিতে প্রাণ দিয়েছে, তবেই না আমরা স্বাধীনতা পেয়েছি। প্রসাদ বললেন, অন্য প্রভিন্সের ফ্রিডম ফাইটাররাও কিন্তু কম নির্যাতন ভোগ করেনি, তারাও জেলে পচে মরেছে, গুলিতে ফাঁসিতে প্রাণ দিয়েছে। সুধেন্দু বলল, বাঙালিদের মতো নয়, কিন্তু স্বাধীনতার পরও সবচেয়ে বেশি সর্বনাশ হয়েছে বাঙালির। লক্ষ লক্ষ মানুষ উৎখাত হয়ে পারে চলে এসেছে। দিল্লি থেকে শুকনো অনুভূতি শোনা যায় শুধু। তারা বলে স্বাধীনতার জন্য পূর্ব বাংলার উদ্বাস্তুদের অবদানের কথা, তাদের চরম কষ্টভোগের কথা, তাদের আত্মত্যাগের কথা দেশ কোনোদিন ভুলবে না। এইসব ভালো ভালো ফাঁকা বুলি কতদিন ধরে শুনে আসছি, কিন্তু কাজের কাছে কিছু হয়েছে? এই লোকগুলোর কাজের জন্য কেউ কিছু করেছে? কোপটা যদি বেঙ্গলের ওপর না পড়তো এই বোম্বে কি মাদ্রাজ প্রেসিডেন্সির ওপর, পড়তো যুক্তপ্রদেশ কি বিহারের ওপর, দেখতেন সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে যেত। বিনয় সুধেন্দুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বাঙালি উদ্বাস্তুদের প্রতি বৈষম্যের জন্য তার ভিতরে এতটা তীব্র ক্ষোভ যে জমা হয়ে আছে, আর সেটাই উদ্বোধন অনুষ্ঠানের দিনে এভাবে ফেটে পড়বে ভাবা যায়নি। আরও উগ্র, আরও উত্তপ্ত কিছু অভিযোগ উগরে দিত সুধেন্দু। এই সময় নিউজ এডিটর তারাপদ ভৌমিক এলেন, সঙ্গে জগদীশ গুহ ঠাকুর ও তার মেয়ে পারমিতা। তারাপদ কখনো কখনো রিপোর্টিং সেকশনে আসেন, কিন্তু নতুন ভারতের মালিক এবং সম্পাদকের মেয়ে আসবে সেটা প্রায় অকল্পনীয়। প্রথমে সবাই হকচকিয়ে যায়, তারপর দ্রুত উঠে দাঁড়ায়। তারাপদ বলেন, জগদীশবাবু পারমিতাকে নতুন ভারতের সব এমপ্লয়ীদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন। প্রথমে রিপোর্টিং সেকশনে নিয়ে এলাম, তারপর একে একে অন্যদের কাছেও নিয়ে যাব। নমস্কার। প্রসাদ বললেন, আপনি এসেছেন, আমরা খুবই খুশি। এখনো কি পড়াশুনো করছেন? না না, লাস্ট ইয়ারে হিস্ট্রি নিয়ে MA পাশ করেছি। বিনয় একদৃষ্টে পারমিতাকে লক্ষ্য করছিল। মেয়েটি নম্র, বিনয়ী, মালিকের মেয়ে বলে লেশমাত্র অহমিকা নেই। তারাপদ বললেন, পারমিতা কিন্তু ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড। একটা কলেজে লেকচারশিপও পেয়ে গিয়েছিল, কিন্তু ওর ইচ্ছে সাংবাদিক হয়। জগদীশবাবু আপত্তি করেননি। পারমিতা কাল থেকেই নতুন ভারত জয়েন করছে, আমাদের সঙ্গেই কাজ করবে। বিনয় তাকিয়েই আছে। কলকাতায় বাঙালি মেয়েরা অনেকেই গার্লস স্কুল বা কলেজে পড়ায়, দেশভাগের পর নানা অফিসেও কেউ কেউ চাকরি বাকরি করছে, কিন্তু খবরের কাগজে সাংবাদিকতা করে এমন মেয়ের কথা জানা নেই। নতুন ভারতেও কোনো মহিলা রিক্রুট করা হয়নি। প্রেস থেকে এডিটোরিয়াল, এই কাগজ আগা পাশতলা পুরুষদেরই রাজ্য। তাদের পাশাপাশি বসে একা একটি মেয়ে কাজ করবে ভাবতে অদ্ভুত অনুভূতি হচ্ছিল বিনয়ের। সেটা যে কি ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। পারমিতা বিনয়ী হলেও বেশ সপ্রতিভ, জড়তাহীন। বলল, আমি বেসিক থেকে শুরু করতে চাই, আপনারা আমাকে শিখিয়ে টিকিয়ে নেবেন। কিন্তু তুমি হাইলি এডুকেটেড, ইন্টেলিজেন্ট মেয়ে, মাসখানেকের ভেতর দেখবে সব শিখে গেছো। এরপর বিনয়দের সঙ্গে পরিচয় করিয়ে পারমিতাকে নিয়ে ওধারে সাব এডিটরদের টেবিলগুলোর দিকে চলে গেলেন। বিনয়রা ফের বসে পড়ে। পূর্ব পাকিস্তানের উদ্বাস্তুদের প্রতি বৈষম্য এবং উদাসীনতা নিয়ে যে উত্তপ্ত আলোচনার সূত্রপাত হয়েছিল, সুধেন্দু তার আর জেদ টানল না। পুরোপুরি আলাদা একটা প্রসঙ্গে চলে গেল। মজার গলায় সে বলল, দিনকাল কিন্তু জোর কদমে পাল্টে যাচ্ছে। বাঙালি মেয়েরা পুরনো গৃহলক্ষ্মী মার্কা ইমেজ নিয়ে আর সংসার টংসার আগলে ঘরে বসে থাকতে চায় না, পটাপট ডিফারেন্ট প্রফেশনে ঢুকে পড়ছে। বাংলা সাংবাদিকতাটা পুরুষদের 100% মনোপলি ছিল, এখানে আজ এক রমণীর আবির্ভাব ঘটল। শিগগিরই দেখবে এই লাইনে ঝাঁকে ঝাঁকে নারী বাহিনী চলে আসছে। সবাই প্রাণ খুলে হেসে উঠল। মণিলাল তার সঙ্গে তাল দিল, যা বলেছ ভাই, হয়তো দেখা যাবে 2-4 মাসের ভেতর কুমারী পারমিতা গুহ ঠাকুরতা অনেক সিনিয়রকে টপকে নতুন ভারতের কোনো ডিপার্টমেন্টের টপে গিয়ে বসেছে। প্রসাদ একটু চাপা গলায় ধমক দিলেন, অনেক হয়েছে, স্টপ ইট। তোমরা যা করলে জগদীশবাবুর কানে যাওয়া বাঞ্ছনীয় নয়। সুধেন্দু আর মণিলাল দুজনেই অপ্রস্তুত। সুধেন্দু কাঁচুমাচু মুখে বললে, এটা তো একটা ফান, আমরা তো একটু মজা করছিলাম। প্রসাদ বললেন, মজারও একটা মাত্রা থাকা দরকার। কাকে নিয়ে রগড় করছো? হ্যাঁ, কোথায় বসে করছো সেটা মনে থাকতে হবে না? আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ ফ্রিভলিটি। সুধেন্দুর আর কিছু বলল না।
সকাল থেকে দিনটা এমন চমৎকার সুরে বাঁধা ছিল, হঠাৎ সেটাই সামান্য ছেদ পড়ল। নতুন ভারতের কর্মীদের সংখ্যা সব মিলিয়ে আপাতত 181। তাছাড়া বাইরের আরও কিছু লোকজন আছেন, যেমন সেই কিশোরীর দলটা, সানাইওয়ালা, তার সঙ্গী বাজনাদাররা। খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়েছে বিল্ডিংয়ের ছাদে। ছাদটা যদিও বেশ বড়, তবে তত বড় নয় যে একসঙ্গে এত লোককে বসিয়ে খাওয়ানো যায়, তাই দুটো ব্যাচে ভাগ করে নেওয়া হয়েছে। 12:30টায় খাওয়ার ডাক পড়েছিল। প্রথম ব্যাচে প্রেসের লোকজন, কম্পোজিটর, সাইকেল পিয়ন, কিশোরীদের দলটা, সানাইওয়ালাদের গ্রুপ, অফিসের আরও 2-3টে ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের খাইয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যাচে বাকি সবাইকে যখন ডাকা হলো তখন 1:15। বিনয় ছাদে এসে অবাক। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে চেয়ারগুলো অতিথিদের জন্য লাইন দিয়ে বসানো ছিল সেগুলো উধাও, মাইকও নেই। ডেকোরেটরের লোকেরা কখন যে সব সরিয়ে নিয়ে গেছে নিউজ ডিপার্টমেন্টে বসে টের পাওয়া যায়নি। তবে মঞ্চটা এখনও আছে। বিনয়ের ধারণা ছিল লম্বা লম্বা টেবিল পেতে চেয়ারে বসেই খাওয়ানো হবে। তা নয়, মঞ্চের দিকটা বাদ দিয়ে বাকি 3 দিকে ছাদের দেওয়ালের গা ঘেঁষে চট ভাঁজ করে পেতে নিচে বসার ব্যবস্থা। মাঝখানেও রয়েছে চটের আসনের 2টো রো। আসনগুলোর সামনে সারি সারি কলাপাতা আর জল ভর্তি মাটির গেলাস। পাতের এক কোণে নুন, লেবুর টুকরো, কাঁচা লঙ্কা। মঞ্চের পাশে বিরাট বিরাট পেতলের হাঁড়ি, কাঠের বারকোশ আর ডেকচিতে স্তূপাকার খাদ্যবস্তু। যারা পরিবেশন করবে তারা ধুতির ওপর গামছা বেঁধে অপেক্ষা করছে। মঞ্চের ঠিক নিচে দাঁড়িয়ে ছিলেন জগদীশ, তার স্ত্রী এবং পারমিতা। বিনয়রা উঠে আসতেই জগদীশ বয়স অনুযায়ী কাউকে তুমি, কাউকে আপনি বলে সযত্নে খেতে বসিয়ে দিয়ে পরিবেশনকারীদের খাবার দিতে বললেন। নিখুঁত বাঙালি ভোজ। পদ অনেকগুলো। ধপধপে সরু চালের ধোঁয়া ওঠা গরম ভাত, খাঁটি গাওয়া ঘি, বোঁটা শুদ্ধ বেগুন ভাজার লম্বা ফালি, আলু ফুলকপির ডালনা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তোপসে মাছ ভাজা, সর্ষে ইলিশ, বড় বড় পাবদা মাছের ঝাল, আমসত্ত্বের চাটনি, চিনি পাতা দই আর নোলেন গুড়ের কাঁচা গোল্লা, ক্ষীরের পান্তুয়া। বিনয় সকাল থেকেই নতুন ভারতের অফিসে আছে, কিন্তু রান্না বান্নার কোনো লক্ষণই চোখে পড়েনি। ভেবে পাচ্ছিল না এত সব সুখাদ্য কোথায় তৈরি হলো আর কীভাবেই বা ছাদে উঠে এলো। তার পাশে বসেই খাচ্ছিলেন প্রসাদ। তাকে জিজ্ঞেস করতেই জানা গেল এ বাড়িতে অনুষ্ঠান হবে, প্রচুর লোকজন আসবে। সেই ভিড় আর হট্টগোলের মধ্যে রান্নাবান্নার অসুবিধে, তাই পাশের বাড়িতে বামুন ঠাকুর দিয়ে রাঁধানো হয়েছে। নতুন ভারতের বিল্ডিংটার ভেতর দিয়ে যেমন ছাদে ওঠার সিঁড়ি আছে, তেমনি বাইরে থেকে পেছন দিকে একটা ঘোরানো লোহার সিঁড়িও আছে। ভোজ্য বস্তুগুলো সেই পথেই ওপরে উঠে এসেছে। জগদীশ গুহঠাকুরাতে খুবই রাশভারী, ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু এখন তাকে চেনাই যায় না। তিনি আজ জয়েন্ট ফ্যামিলি সহৃদয় গৃহকর্তার ভূমিকায়। প্রতিটি এমপ্লয়ির কাছে গিয়ে তদারক করছেন, হাঁক ডাক করে পরিবেশনকারীদের ডাকিয়ে এনে কারোর পাতে দিতে বলছেন ইলিশের পেটি, কারোর পাতে পাবদা। তার স্ত্রী আর মেয়েও ঘুরে ঘুরে দেখাশুনো করছে। বিনয় মুখ নিচু করে খাচ্ছিল, ভাবছিল এই গুহঠাকুরা তার পরিবারটি চমৎকার। তারা মালিক, কর্মচারীদের ভোজ দিয়েছেন, তারা খেয়ে কৃতার্থ হয়ে যাবে, এমনটাই তো নিয়ম। কিন্তু গুহঠাকুরা তারা সপরিবারে প্রতিটি এমপ্লয়ির কাছে গিয়ে তত্ত্ব তালাশ নিচ্ছেন। এটা বিরল ঘটনা। বিনয়ের ভীষণ ভালো লাগছিল। আপনি তো কিছুই খাচ্ছেন না? ভারী নরম কণ্ঠস্বর শুনে চমকে মুখ তোলে বিনয়। সামনে দাঁড়িয়ে আছে পারমিতা। এমন নয় যে আলাদা করে তার কাছে এসেছে, অন্য সবার মতো তারও খোঁজখবর নিচ্ছে সে। বিনয় খুবই স্বল্পাহারী। না না, আমি ঠিক খাচ্ছি। পাশ দিয়ে একটা পরিবেশনকারী যাচ্ছিল, তাকে থামিয়ে একরকম জোর করে বিনয়ের পাতে 2টো কাঁচা গোল্লা দেওয়ালো পারমিতা। ঘটনাটি এমন কিছুই নয়, খুবই তুচ্ছ। তবু বিনয়ের বুকের ভিতর হালকা শিহরণের মতন কি যেন খেলে যায়। খাওয়া দাওয়া চুকিয়ে ফের নিউজ ডিপার্টমেন্টে। বিধানবাবু চলে যাবার পর সারা অফিস জুড়ে ছিল ঢিলেঢালা ভাব, সর্বত্র আড্ডার মেজাজ। কিন্তু কাল প্রথম কাগজ বেরোবে বাজারে। এখন চারদিকের চেহারা পাল্টে গেছে। এতটুকু কোথাও শৈথিল্য নেই। টান টান ব্যস্ততায় নিউজ ডিপার্টমেন্টে কাজ শুরু হয়ে গেছে। বিনয় তার টেবিলে বসেছিল। তাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তাতে চোরকির মতন বাইরে বাইরে ঘুরতে হয়। কিন্তু শীতের এই পড়ন্ত বেলায় কোনো জবরদখল কলোনি বা ত্রাণ শিবিরে যাবার প্রশ্নই নেই।
কখন সেখানে পৌঁছবে আর কখনই বা বাড়ি ফিরবে? তাছাড়া 7-8টা কলোনি আর রিলিফ ক্যাম্পের ওপর লেখা তৈরি করে আগে থেকে প্রসাদের কাছে জমা দেওয়া আছে। বিনয় একবার ভাবল লাইব্রেরিতে গিয়ে কলকাতার বাইরের কাগজগুলোর ফাইল নিয়ে বসে, কিন্তু কেমন যেন আলস্য লাগলো। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বেহালার একটা জবরদখল কলোনির নাম মনে পড়ে গেল, মহাত্মা গান্ধী কলোনি। কদিন আগেই সেখানে গিয়েছিল সে, বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রচুর নোটও নিয়ে এসেছে। সে ভাবল বরং সেটাই লিখে ফেলা যাক। টেবিলের ড্রয়ার থেকে নিউজ প্রিন্টের প্যাড বার করে কলমের ক্যাপ খুলে ফেলল সে। তাড়াহুড়ো করে নয়, ধীরে সুস্থে সে যখন লেখাটা শেষ করল, শীতের দিন ফুরিয়ে এসেছে। বাইরের রাস্তা টাস্তা এর মধ্যেই ঝাপসা হয়ে গেছে। কখন কুয়াশা পড়তে শুরু করেছিল টের পাওয়া যায়নি। নিউজ ডিপার্টমেন্টের সুবিশাল হলঘরটায় কিন্তু অজস্র আলো। চারদিকে জানালা টানালা বন্ধ থাকায় কুয়াশা ঢুকতে পারেনি, তাই আলোর তেজটা এখানে অনেক বেশি। বিনয় তার লেখাটা নিয়ে প্রসাদ লাহিড়ী টেবিলে চলে এলো। হাত বাড়িয়ে সেটা নিতে নিতে প্রসাদ জিজ্ঞেস করলেন, আজকে কি নিয়ে লিখলে? কলোনি না রিলিফ ক্যাম্প? বেহালার একটা জবরদখল কলোনি। ঠিক আছে, সেই সকালে এসেছো, প্রচুর দখল গেছে। যাও, এবার বাড়ি যাও। এই হৃদয়বান মানুষটি প্রথম দিন থেকেই অসীম মমতায় তাকে কাছে টেনে নিয়েছেন। বিনয় বলল, আপনারাও তো সেই সকালে এসেছেন, ফিরবেন মাঝরাত্রির পার করে। আসলে কাল নতুন ভারত বাজারে বেরোবে, উত্তেজনায় সমস্ত অফিস ফুটছে। আরও কিছুক্ষণ বিনয়ের থাকার ইচ্ছা ছিল। প্রসাদ বললেন, আরে বাবা, আমরা পুরনো রিপোর্টাররা হলাম রাত জাগা প্রাণী। সন্ধেবেলায় মেসে ফিরলে বদহজম হবে, বুঝলে? কিছুদিন যাক, হ্যাবিটটা পাকা হোক, তখন তুমিও আমাদের মতন হয়ে যাবে। যাও, এখন বাড়ি যাও। আর কিছু বলতে সাহস হলো না। হঠাৎ সেই কথাটা মনে পড়ে গেল বিনয়ের। কদিন ধরেই বলবো বলবো করছিল, কিন্তু অধর ভুইমালির কাছে ঝিনুকের খবর পেয়ে এমনই উতলা হয়ে চারদিক ছোটাছুটি শুরু করে যে অন্য কিছুই খেয়াল ছিল না। সে বলল, প্রসাদদা, আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আপনাদের মেসে আমার একটা সিটের ব্যবস্থা করে দিতে হবে। আলাদা রুম হলে ভালো হয়, ছোট হলেও চলবে। তুমি আলাদা থাকবে? তুমি তো তোমার দিদির কাছে থাকো। হ্যাঁ। কিছু মনে করো না, সেখানে কি কোনো রকম অসুবিধা হচ্ছে? না না, একেবারেই না। দিদি, জামাইবাবু, ঠাকুরদা, জ্যাঠিমা সবাই আমাকে খুব পছন্দ করেন, ভীষণ ভালোবাসেন, যত্নও করেন। তাহলে? দিদির শ্বশুরবাড়ি তো, সেখানে। বুঝেছি। প্রশ্নটা আত্মসম্মানের, তাই না? হ্যাঁ, বুঝতেই পারছেন, চিরকাল তো আর ওখানে থাকা যায় না। একটু নীরবতা। এবার প্রসাদ বললেন, ঠিক আছে, আমাদের মেসে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। কবে আসতে চাও? 2 দিন আগে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, আজকে তাহলে চলি। আচ্ছা শোনো, অফিসে তোমার দিদির বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে? হ্যাঁ, আছে। কাল থেকে রোজ সকালে অফিসের সাইকেল পিয়ন নতুন ভারতের একটা কপি তোমাকে দেবে। কাল সকালে কাগজটা পেলেই খুলে দেখো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেটা কালকেই দেখতে পাবে। এখন বাড়ি যাও। কাল রাতে ভালো ঘুম হয়নি। মস্তিষ্কে চিন্তা অনবরত হুল ফোটালে কিংবা স্নায়ুতে উত্তেজনা থাকলে ঘুমানো যায় না। খানিকটা সময় কেটেছে আধতন্দ্রায়, বেশিরভাগটাই জেগে জেগে। এই শীতের রাতেও বারবার উঠে জল খেয়েছে বিনয়। কতবার যে বাথরুমে গেছে। শান্তিনিবাস মেসে চলে যাবার সিদ্ধান্তটা সে অনেক আগেই নিয়েছিল। তার ব্যবস্থাও কাল হয়ে গেছে। প্রসাদ কথা দিয়েছেন একটা আলাদা রুম তাকে জোগাড় করে দেবেন। সে যে সুধাদের কাছে আর থাকবে না, সেটা এখনও ওদের জানানো হয়নি। খানমঞ্জিলে পুরোদমে কাজ চলছে, সারাইটারেই প্রায় শেষ, রংটং বাকি। সেটা হয়ে গেলে শুভ দিন দেখে গৃহপ্রবেশ করা হবে। ওই বাড়ির দক্ষিণ পূর্ব খোলা একটা ঘর তার জন্যই ঠিক করে রেখেছে সুধারা। মেসের ব্যাপারটা আর ফেলে রাখা ঠিক হবে না। 2-1 দিনের ভিতর এই নিয়ে সুধাদের সঙ্গে কথা বলবে বিনয়। সে জানে হিরণরা ভীষণ কষ্ট পাবে, কিছুতেই তাকে ছাড়তে চাইবে না। সুধা তো কেঁদে কেটে বিশ্বব্রহ্মাণ্ড ভাসিয়ে দেবে। তবু না জানালেই নয়। কাল রাতে বিছানায় শুয়ে শুয়ে যতবার কথাগুলো ভেবেছে, নিজেরই ভীষণ খারাপ লেগেছে। নিদারুণ অস্বস্তি তাকে তোলপাড় করে দিচ্ছিল। এই তো গেল একটা দিক,
আর একদিকে রয়েছে সেই সারপ্রাইজের ব্যাপারটা। কাল সকালে প্রথম দিনের নতুন ভারতে তার জন্য কী ধরনের চমক অপেক্ষা করে আছে, প্রসাদ লাহিড়ীর কথার তলকুল সে খুঁজে পাচ্ছিল না। শীতের সকাল হয় ধীর চালে। অন্ধকার আর কুয়াশা কেটে দিনের আলো ফুটতে ফুটতে বেশ সময় লাগে। ভোর হতে না হতেই আষ্টে পৃষ্ঠে চাদর জড়িয়ে মাথা ঢেকে পশ্চিম দিকের ঝুল বারান্দায় গিয়ে দাঁড়ালো বিনয়। এখনো বাড়ির কেউ ওঠেনি। অন্ধকার অবশ্য নেই, কুয়াশা আছে, তবে তেমন ঘন নয়। দূরে বড় রাস্তায় অল্প কিছু লোকজন আর গাড়ি টাড়ি দেখা যাচ্ছে। 2-4টে চায়ের আর খাবারের দোকানের মধ্যেই খুলে গেছে। বাকি দোকানপাট খুলবে বেলা বাড়লে, শীত ঋতুর রোদ ওঠার পর যখন তপ্ত হতে শুরু করবে সেই সময়। সুধারা 2খানা কাগজ রাখে, একটা ইংরেজি একটা বাংলা, দ্য স্টেটসম্যান এবং যুগান্তর। ওদের কাগজওয়ালা কাউকে না জানিয়ে 12 মাস কাগজ দুটো এই ঝুল বারান্দায় ছুঁড়ে দিয়ে চলে যায়। কোনোদিনই এত ভোরে বিনয় বা বাড়ির অন্য কেউ এখানে এসে দাঁড়ায় না, বিশেষ করে এই শীতকালে। এই সময়টা তারা থাকে লেপের ভিতর 2 হাঁটু বুকে গুঁজে গুটিসুটি মেরে। আজ যুগান্তর বা স্টেটসম্যানের জন্য আসেনি বিনয়। কখন নতুন ভারত আসবে সেই আশায় অপেক্ষা করে আছে সে রুদ্ধশ্বাসে। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। পাতলা কুয়াশা ভেদ করে সুধাদের কাগজওয়ালা সাইকেলে চেপে চলে এলো। বাহনটি পুরোপুরি থামল না, গতি কমিয়ে ওপর দিকে তাকালো। বিনয়কে দেখে একটু অবাকই হলো। এই সময় কেউ দাঁড়িয়ে থাকতে পারে হয়তো ভাবতে পারেনি। কোনো প্রশ্ন না করে সিটে বসেই অভ্যস্ত হাতে পাটের সুতোয় বাঁধা 2টো কাগজ পটাপট ঝুল বারান্দায় ছুঁড়ে দিয়ে সাইকেলের স্পিড বাড়িয়ে ডান পাশের বাড়িঘরের আড়ালে অদৃশ্য হলো। কাগজ দুটো পড়েই আছে। বাঁধন খুলে দেখার মতন গরজ এই মুহূর্তে নেই বিনয়ের। পরে দেখে নিলেই চলবে ভাবখানা এমন। সে দূরের রাস্তায় চোখ রেখে তাকিয়েই আছে। মিনিট 15-20 বাদে আরেকটি কাগজওয়ালা এসে হাজির। তার সাইকেলের সামনের হ্যান্ডেলে লাগানো সাদা রং করা টিনের ফলকে লাল হরফে লেখা নতুন ভারত। কাল রাত থেকে উত্তেজনার মধ্যেই ছিল বিনয়। সেটা এখন শতগুণ হয়ে সমস্ত স্নায়ুমণ্ডলীতে চারিয়ে গেছে। সাইকেল পিয়নটা অবাঙালি, খুব সম্ভব বিহারি কিংবা ইউপির লোক, মাঝবয়সী। এধারে ওধারে তাকাচ্ছিল। বিনয়ের তর্স হয়েছিল না। সে ঝুল বারান্দার রেলিংয়ের ওপর ঝুঁকে কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কি বিনয় কুমার বসুকে খুঁজছেন? হ্যাঁ বাবুজি, আমি বিনয় বসু। নমস্তে বাবুজি। পিয়নের মুখে মুশকিল আসান হাসি। খুব সম্ভব তাকে বেশি খোঁজাখুঁজি করতে হয়নি। যার জন্য আসা তাকে তাড়াতাড়ি পেয়ে গেছে। হিন্দি বাংলা মিশিয়ে সে বলল, আপকা পেপার নিয়ে এসেছি, এলিন, বলে সুতো বাঁধা কাগজ ছুঁড়ে দিল। কলকাতার কাগজওয়ালাদের টিপ অব্যর্থ। বিনয় আগে লক্ষ্য করেছে, সাইকেল চালাতে চালাতেই একান্ত অবলীলায় তারা 2 তলা 3 তলা এমনকি 4 তলা 5 তলাতেও কাগজ ছুটতে ছুটতে চলে যায়। কারোর নিশানাই ফসকায় না। অবশ্য এইসব নিয়ে এই মুহূর্তে সে কিছুই ভাবছিল না। নিচু হয়ে ঝুল বারান্দায় মেঝে থেকে নতুন ভারতের কপিটা তুলে নিল। রাস্তা থেকে সাইকেল পিয়নের গলা ভেসে আসে, আব চলতা হে বাবুজি, ফির কাল আসবে, নমস্তে। সে চলে যায়। পিয়নটার কথা বুঝিবা শুনতেই পেল না বিনয়। সুতোর গিঁট খুলে কাগজটা বার করে ফেলে বিনয়। নামকরা একজন আর্টিস্টকে দিয়ে কাগজের নামটা লিখিয়ে নিয়েছিলেন জগদীশ গুহঠাকুরতা। চোখে লেগে থাকার মতন ক্যালিগ্রাফি। সেটাই প্রথম পাতার মাথায় দেখা যাচ্ছে। আর সব ছাপাও চমৎকার। প্রথমত সাদা নিউজ প্রিন্ট, তাছাড়া নতুন লাইনোটাইপ, মেকআপে যত্নের ছাপ, সমস্ত মিলিয়েই ঝকঝক করছে। বিনয়ের চোখ পাতাটির ওপর ছোটাছুটি করছিল। ওপরের দিকে প্রথমেই কালকের উদ্বোধনী অনুষ্ঠানের 4 কলম জোড়া প্রতিবেদন। সেখানে বিধানচন্দ্র রায়ের বড় ছবি, তিনি ভাষণ দিচ্ছেন। এছাড়া দেশি বিদেশি নানা খবরের ছড়াছড়ি। কাশ্মীরে পাকিস্তানি হানাদার বাহিনীর হামলা অব্যাহত, কয়েকটি দেশীয় রাজ্যের ভারতভুক্তিতে চাপা অসন্তোষ, রুশ মার্কিন ঠান্ডা লড়াই ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইসব খবর তো আজকের অন্য কাগজগুলোতেও থাকবে। তাহলে প্রসাদের সারপ্রাইজটা কোথায়? অবশ্য নতুন ভারত 8 পাতার কাগজ, চমকটা অন্য পৃষ্ঠাতেও থাকতে পারে। বিনয় পাতা উল্টাতে যাবে, আচমকাই নিচের দিকে নজরটা আটকে গেল। কালোর ওপর সাদা হরফে শিরোনাম,
শরণার্থীদের ত্রাণ শিবিরে এবং জবরদখল কলোনিতে। শিরোনামের তলায় 14 পয়েন্ট টাইপে লেখকের নাম বিনয় কুমার বসু, তার নিচে ইটালিক হরফে কয়েক লাইনের ছোট্ট সম্পাদকীয় ভূমিকা। দেশভাগের পর পূর্ব পাকিস্তান হইতে প্রতিদিন শত শত শরণার্থী পশ্চিমবঙ্গে চলিয়া আসিতেছে। কবে এই জনপ্রবাহ বন্ধ হইবে কে জানে। ইতিমধ্যে উদ্বাস্তুদের সংখ্যা আনুমানিক 20 লক্ষ ছাড়াইয়া গিয়াছে। সরকারি ত্রাণ শিবিরে ইহাদের নগণ্য একটি অংশকে আশ্রয় দেওয়া সম্ভব হইয়াছে। বেশিরভাগই পড়িয়া আছে শিয়ালদা এবং অন্যান্য স্টেশনের প্ল্যাটফর্মে কিংবা মহানগরীর ফুটপাথে মুক্ত আকাশের নিচে। বাকি একটা অংশ সরকারি ত্রাণ ব্যবস্থার উপর ভরসা না রাখিয়া নিতান্ত মরিয়া হইয়াই ফাঁকা পতিত বা জলা জায়গা কিংবা ঝোপ জঙ্গল দখল করিয়া কলোনি বসাইয়া বাঁচিবার চেষ্টা করিতেছে। আমাদের প্রতিবেদক কলোনি এবং ত্রাণ শিবিরগুলিতে ঘুরিয়া ঘুরিয়া ছিন্নমূল মানুষদের অবর্ণনীয় দুর্দশার তথ্য সংগ্রহ করিতেছেন। উপরের শিরোনামে প্রতিদিন একটি করিয়া শিবির বা কলোনির প্রতিবেদন প্রকাশ করা হইবে। আজকের বিষয় গড়িয়ার নিকটস্থ সোনার বাংলা উদ্বাস্তুপল্লী। সম্পাদক নতুন ভারত। বিনয় লক্ষ্য করল ভূমিকার পর থেকেই লেখাটা শুরু হয়েছে। এক টানা ঠাসা লেখা চোখের পক্ষে আরামদায়ক নয়, তাই সেটার মাঝখানে আর্টিস্টকে দিয়ে উদ্বাস্তুদের ধস্ত ভাঙাচোরা চেহারার স্কেচ আঁকিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। প্রথম পাতায় পুরো লেখাটা ধরানো যায়নি, শেষাংশ নিয়ে যাওয়া হয়েছে 6 পাতায়। ঝড়ের গতিতে পাতা উল্টে উল্টে সেখানে পৌঁছে গেল বিনয়। আরও একটা সারপ্রাইজ তার জন্য অপেক্ষা করছিল। আগের লেখা শেষটুকু তো আছেই, তার অন্য একটা ফিচারও এখানে ছাপা হয়েছে। রিভার্সের শিরোনাম দেশভাগ, নানা ঘটনা, নানা মানুষ। তবে এই লেখাটায় তার একটা ছদ্মনাম দেওয়া হয়েছে দর্শক। এটার সঙ্গেও সংক্ষিপ্ত ভূমিকা রয়েছে। সেই 46-এর দাঙ্গার সময় থেকে যে গণহত্যা, ধর্ষণ, আগুন লাগিয়ে গাঁয়ের পর গাঁ, শহরে মহল্লার পর মহল্লা ছাড়খাড় করা শুরু হয়েছিল, তার জের চলছেই। মাসের পর মাস কেটে যায়, খনন ক্রিয়া থামে না, ধর্ষণ থামে না, আগুন লাগানো বন্ধ হয় না। বিষ বাষ্পে ভরে গেছে 10 দিগন্ত। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কোনো কোনো মানুষ প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছে। দেশভাগ, নানা ঘটনা, নানা মানুষে এইসব বিস্ময়কর মানুষ বা ঘটনার বর্ণনা থাকবে। সমস্ত উপমহাদেশ জুড়ে যে ঘোর অন্ধকার নেমে এসেছে, এগুলো তার মধ্যে টুকরো টুকরো আলোর বিন্দু। সম্পাদক জানিয়ে দিয়েছেন এই ফিচারটা সপ্তাহে 2 দিন বেরোবে, বৃহস্পতিবার আর রবিবার। বিনয়ের আজকের লেখাটার বিষয় মামুদপুর গ্রামের আফজাল হোসেন। লোকটা নিজের প্রাণ তুচ্ছ করে এক কুয়াশা বিলীন রাত্রিরে রাজাকার আর মুসলিম লীগের ঘাতক বাহিনীর হাত থেকে তাকে আর ঝিনুককে আগলে আগলে নদী পার করে তার পাশা স্টিমার ঘাটায় পৌঁছে দিয়েছিল। চকিতে স্মৃতির গোপন কুঠুরি থেকে বেরিয়ে চোখের সামনে এসে দাঁড়ায় আফজাল হোসেন। আফজাল হোসেন বারবার বলে দিয়েছিল কলকাতায় এসেই যেন বিনয় তাকে চিঠি লিখে পৌঁছানোর সংবাদটা জানিয়ে দেয়, কিন্তু সে এমনই অকৃতজ্ঞ আর অমানুষ যে চিঠি লেখা হয়নি। নিজেকে হাজারবার ধিক্কার দেয় সে, নিজের গালেই ঠাস ঠাস করে চর কষাতে ইচ্ছে করে। মনে মনে বিনয় ভেবে নিল নিত্যদাস তো প্রায়ই সুধাদের বাড়িতে আসে, সে চিঠিটা লিখে রাখবে। নিত্য এলেই তার হাতে সেটা দিয়ে অনুরোধ করবে যত তাড়াতাড়ি সম্ভব যেন আফজালের কাছে পৌঁছে দেয়। ঠিকানাটাও পরিষ্কার মনে আছে, মামুদপুর, বিক্রমপুর জেলা, ঢাকা, পূর্ব পাকিস্তান। একবার, দুবার, তিনবার বারবার নিজের লেখা দুটো পড়ল বিনয়। ছাপার অক্ষরে এ কি তারই লেখা? বিনয় কুমার বসু আর দর্শক, এই নাম দুটো কি তারই নাকি অন্য কেউ? সবই যেন অবিশ্বাস্য, অলীক স্বপ্নের মতো। প্রসাদ তাকে দিয়ে বেশ কটা প্রতিবেদন লিখিয়ে নিয়েছিলেন, কবে সেগুলো ছাপা হবে তার বিন্দুমাত্র আভাস দেননি। বিনয় কল্পনাও করেনি নতুন ভারতের প্রথম দিনের এডিশনে তার দুটো লেখা বেরিয়ে যাবে। সারপ্রাইজ, সত্যি সারপ্রাইজ। এমন একটা পরমাশ্চর্য দিন কি তার জীবনে কখনো এসেছিল? কলকাতায় আসার পর তো নয়ই, রাজদিয়ায় এলেও আসতে পারে মনে পড়ল না। হঠাৎ বিনয়ের মনে হলো তার 2 কাঁধে কেউ যেন 2টো ডানা জুড়ে দিয়েছে আর পৃথিবী থেকে অনেক উঁচুতে কোনো অলৌকিক বায়ুস্তরে সে ভেসে বেড়াচ্ছে। তারপর একসময় খেয়াল হলো কুয়াশা পুরোপুরি কেটে গেছে,
শীতের ঠান্ডা নিস্তেজ রোদ ঝরে পড়ছে মহানগরীর ওপর। কিচেনের দিক থেকে ঠুং ঠাং আওয়াজ আসছে। হিরণ, সুধা আর দারিক দত্তর গলাও শোনা যাচ্ছে। নতুন ভারত আর নিজের লেখা দুটো নিয়ে বিনয় এমনই মগ্ন ছিল, কখন সবার ঘুম ভেঙেছে টেরই পায়নি। গলার স্বর অনেক উঁচুতে তুলে প্রায় চিৎকার করতে করতেই ভেতর দিকে ছুটে গেল সে। ছোটদি, হিরণদা, দারিক দাদু। কিরে, চেঁচাচ্ছিস কেন? এই দেখ, আমাদের কাগজ বেরিয়ে গেছে। অফিসের পিয়ন কিছুক্ষণ আগেই দিয়ে গেল। নতুন ভারত? দেখি দেখি। সুধা কাগজটা ছোঁয়ার আগে ছোঁ মেরে সেটা টেনে নিল হিরণ। সুধা আর দারিক দত্ত তার দুপাশ থেকে ঝুঁকে দেখতে লাগলেন। তিনজনেই টুকরো টুকরো মন্তব্য করতে থাকে। কাগজের চেহারা দেখে সকলেরই পছন্দ হয়েছে। বিনয় একধারে দাঁড়িয়েছিল, লাজুক মুখে বলল, আজকে আমার দুটো লেখাও বেরিয়েছে। তাই? কোথায় রে? দেখা দেখা। হিরণ প্রচণ্ড উৎসাহে বলল, আরে আগে বলবে তো, কোথায় লেখা বেরিয়েছে দেখি। বিনয় লেখা দুটো দেখিয়ে দেয়। কে প্রথমে পড়বে তাই নিয়ে সুধা আর হিরণের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। দারিক দত্ত চিরকালই নাতবউয়ের প্রতি পক্ষপাত, বললেন, সুধাই জোরে জোরে পড়ুক, আমরা বরং শুনি। পড়া শেষ হলে শতমুখে প্রশংসা করলেন দারিক দত্ত। বাহ বাহ, এমন লেখাই তো এখন চাই। ইস্ট বেঙ্গলের রিফিউজিরা কি দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে, দেশের লোকের চোখে আঙুল দিয়ে দেখানো দরকার। বেনু, এইরকম লিখতে পারলে তুই খুব নাম করবি। হিরণ ও দারিক দত্তর সঙ্গে একমত। সুধা রীতিমতন উচ্ছ্বসিত। বিনয়ের খুব ভালো লাগছিল। অন্যের মুখে সুখ্যাতি শুনলে কে না খুশি হয়। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল, আজ সকালে সোদপুরে একটা নতুন জবরদখল কলোনিতে যাবার কথা। সে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। এখনও তার মুখ ধোয়া হয়নি, চান করা হয়নি। সুধাকে বলে, ছোটদি, আমি বাথরুমে যাচ্ছি, 8টায় বেরোবো। আজকাল সকাল হলেই চান টান সেরে বেরিয়ে পড়ে বিনয়। কলকাতার আশেপাশের কোনো উদ্বাস্তু কলোনি বা ত্রাণ শিবিরে চলে যায়। এক এক দিন এক এক জায়গায়। দুপুরে বাড়িও আসে না, ফিরতে ফিরতে রাত 9:30 10টা। এত খাটুনি, দুপুরে হোটেলে কি ছাতামাতা খায় সেই জানে। তাই ভোর ভোর উঠেই উমাকে দিয়ে কখনো বা নিজের হাতেই ভাইয়ের জন্য প্রচুর জলখাবার তৈরি করে সুধা। ঠিকমতো না খেলে খাটবে কি করে? দুদিনেই তো স্বাস্থ্য ভেঙে পড়বে। সুধা বলল, উমা লুচি ভাজছে, তুই চান করে নে। বিনয় আর দাঁড়ালো না, চান ঘরের দিকে চলে গেল। চান সেরে নিজের শোবার ঘরে গিয়ে কাঠের আলমারি থেকে ইস্ত্রি করা জামা কাপড় পরতে পরতে একটা লম্বা ব্রাউন রঙের খামের ওপর তার নজর পড়ল। ভবানীপুরের বাড়ি বিক্রি করে অবনীমোহনের ঋণ শোধ হয়েও যা বেঁচে ছিল তার একটা অংশ পেয়েছিল বিনয়। সে ঠিকই করে রেখেছে টাকাটা রামরতনের স্ত্রীকে ও তার মেয়েদের দিয়ে আসবে। একেবারে নয়, ভাগে ভাগে। সেই মতো দিন কয়েক আগে হিরণকে দিয়ে ব্যাংক থেকে 3,000 তুলে নিয়েছিল। ব্রাউন খামে সেই টাকাটা আছে। টাকাটা তোলার সঙ্গে সঙ্গে দিয়ে আসা উচিত ছিল, কিন্তু এই কদিন এমন তুমুল ব্যস্ততার মধ্যে কেটেছে যে এতটুকু সময় বার করা যায়নি। সে মনস্থির করে ফেলল, আজ আর সে সোদপুরের কলোনিতে যাবে না। সোজা শ্যামবাজারে গিয়ে রামরতনের স্ত্রীর হাতে টাকাটা দিয়ে আসবে। বিনয়ের জীবনে আজকের দিনটা এক অলৌকিক উপহারের মতো। নতুন ভারত বাজারে বেরিয়েছে, সে তো জানাই ছিল, কিন্তু তার সঙ্গে তার দুটো লেখা ছাপা হয়েছে। ভালোই হলো। রামরতনের স্ত্রী এবং মেয়েদের সঙ্গে দেখা করার জন্য আজকের দিনটা বেছে নিয়েছে সে। টাকাটা হাতে পেলে ওদের চোখে মুখে কি ফুটে উঠবে, স্বস্তি, কৃতজ্ঞতা না অন্য কিছু? যাই ফুটুক, 4টি রমণীকে দুঃসহ গ্লানি থেকে মুক্ত করতে পারলে ছাপার অক্ষরে নিজের লেখা দেখার চেয়ে আনন্দ এক তিলকি কম হবে? জলখাবার খেয়ে বেরিয়ে পড়ল বিনয়। বেলা আরেকটু বেড়েছে, রোদ আরেকটু তপ্ত হয়েছে। ট্রামে জানালার ধারে বসে রামরতনের স্ত্রী আর মেয়েদের কথাই ভাবছিল সে। টাকা দিলে চলবে না, ওদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ভদ্রপাড়ায় একটা বাসাও ঠিক করে দিতে হবে। অবশ্য মুকুন্দপুর কলোনিতে খানিকটা জমির ব্যবস্থা সে করে রেখেছে। যুগলদের ওখানে গেলে নিরাপদেই ওরা থাকতে পারবে। এখন দেখা যাক কোথায় তারা থাকতে চায়, কলকাতাতে না মুকুন্দপুরে। ধর্মতলায় ট্রাম পাল্টে ঘণ্টাখানেকের মধ্যেই মদন বড়াল লেনে বিমল গাঙ্গুলিদের ভাড়াটে বাড়ির সামনে সে চলে এলো। এক হিসেবে ভালোই হয়েছে, এই সময়টা বিমল নিশ্চয়ই বাড়িতে নেই, অফিসে চলে গেছে। সদর দরজাটা হাট করে খোলা।
ভিতরের মস্ত চাতালে গঙ্গাজল আর খাবার জলের কলের সামনে এই মানুষের ভিড়। বিমল বাড়িতে নেই আন্দাজ করেও তাকেই ডাকতে লাগলো বিনয়। বিমলবাবু, বিমলবাবু। কিন্তু বিনয়কে একেবারে চমকে দিয়ে ছায়া, মায়া বা বাসন্তী কেউই নয়, বিমল নিজেই সদর দরজায় এসে দাঁড়ালো। শুকনো শীর্ণ মুখ, চোখের তলায় কালি, বোঝাই যায় সারা রাত ঘুমোয়নি। বিমলবাবু, কি হয়েছে কি আপনার? সর্বনাশ হয়ে গেছে বিনয়বাবু। এই কদিনে কি এমন অঘটন ঘটতে পারে ভেবে পেল না বিনয়। বিমূঢ়ের মতন তাকিয়ে থাকলো। বিমল রাস্তায় বেরিয়ে আসলো, বলল, চলুন কোথাও গিয়ে বসি, তারপর সব শুনবেন। এর আগে মাত্র দুবারই বিমলকে দেখেছে বিনয়। বিনয় জানে অভাব অশান্তি চারদিক থেকে ঠেসে ধরেছে বিমলকে। তবু সেদিন সে মদন বড়াল লেনে আসায় বিমল খুশি হয়েছিল, কথাবার্তাতেও যথেষ্ট বিনয়ী। মদন বড়াল লেনের ভিড়, কলরোল, রিক্সা, ঠেলা, সাইকেল, সেকেলে 2-4টে মোটর, এইসবের ভেতর দিয়ে বিনয়কে নিয়ে একসময় বিমল ট্রাম রাস্তায় চলে এলো। তারপর রাস্তা পেরিয়ে ওধারে গলিতে ঢুকে একটা মাঝারি পার্কে। এই বেলা 10টায় পার্কটা মোটামুটি নির্জন। ভ্রমণকারীরা আসে সকালে আর বিকেলে। কটা অথর্ব বুড়ো, জীবন থেকে যারা প্রায় বাতিল, একধারে বসে রোদ থেকে শরীরে তাপ শুষে নিচ্ছে। এদিকে বিনয় তার সঙ্গীকে লক্ষ্য করছিল। ভেতর থেকে সব ভেঙে চুরে তছনছ করে কিছু একটা ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, আর ঠোঁট শক্ত করে রেখে সেটা ঠেকাতে চাইছে বিমল। গলার কাছে শিরাগুলো দড়ির মতন পাকিয়ে উঠেছে। বিনয় হতবুদ্ধি তাকিয়েই থাকে। শেষ অবধি আর জুঝতে পারল না বিমল। আচমকাই শব্দ করে কেঁদে উঠল। বিনয় খানিকটা বিহ্বল হয়ে উঠল। আর্দ্র নরম গলায় বলল, কাঁদবেন না বিমলবাবু, কাঁদবেন না, শান্ত হন। বিকৃত জড়ানো গলায় বলতে থাকে, জেঠিমারা আর নেই। হ্যাঁ, নেই মানে? কাল জেঠিমা, বাসন্তী দিদি, ছায়া, মায়া সবাই আমাদের বাসা থেকে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? জানি না। হঠাৎ চলে গেল কেন? কিছু হয়েছিল? বিমল কোনো উত্তর দিল না, একইভাবে কাঁদছে। মনের এই অবস্থায় বিমল যখন পুরোপুরি ভেঙে পড়েছে, তখন তাড়া দেওয়া ঠিক হবে না। পার্কে যখন টেনে নিয়ে এসেছে, একসময় না একসময় সে বলবেই। বিনয় অপেক্ষা করতে থাকে। অনেকক্ষণ পর কোঁচার খুঁট দিয়ে চোখের জল মুছে ধরা ধরা গলায় বিমল বলল, আমাদের ফ্যামিলি সম্বন্ধে আপনি কি কিছু শুনেছেন? কি শুনব? বলতে মাথা কাটা যাচ্ছে, কিন্তু আপনাকে আমাদের আত্মীয়ের মতনই মনে করি। জ্যাঠামশাইয়ের ডেড বডি যেভাবে নিয়ে এসেছিলাম, জীবনে ভুলব না। তাই না, ওসব থাক, আপনার জেঠিমাদের কথা বলুন। জেঠিমারা আমাদের কাছেই থাকুন। আমার স্ত্রী দীপ্তি একেবারেই চায় না। এই নিয়ে তো রোজই অশান্তি, ঝগড়া। জেঠিমা কি একথা আপনাকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছিলেন। আপনি নিশ্চয়ই শুনেছেন আমার স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে গিয়েছে। শাসিয়েছিল যতদিন জেঠিমারা এই বাসায় থাকবে সে ফিরবে না। কিন্তু হঠাৎই কাল এসে হাজির। আমি তখন অফিসে। ছুটির পর ফিরে অন্য ভাড়াটেদের মুখে শুনলাম দীপ্তি নোংরা ভাষায় এমন অপমান করেছিল যে জেঠিমা মেয়েদের নিয়ে তক্ষুনি বেরিয়ে গেছেন। বিনয়ের দম বন্ধ হয়ে আসছিল। ঢাকা জেলার এক নগণ্য গ্রাম জামতলির বাইরে কখনো কোথাও যাননি রামরতনের স্ত্রী এবং তার মেয়েরা। গেলেও আশেপাশের কোনো গাঁয়ে কিংবা 40-50 মাইলের ভেতর কোনো কুটুম বাড়িতে। এই বিপুল অচেনা মহানগরে এক অসহায়া বৃদ্ধা তার পূর্ণ যুবতী 2 মেয়ে এবং আধবয়সী এক বিধবা মেয়েকে নিয়ে কোথায় যেতে পারেন? রুদ্ধশ্বাসে বিনয় জিজ্ঞেস করে, ওদের খোঁজ করেছিলেন? কোথাও পাওয়া গেল না। কি যে করব ভেবে পাচ্ছি না। কলকাতায় আপনাদের কোনো আত্মীয় স্বজন আছেন? তাদের কাছে যেতে পারেন কি? না, আমার এক দূর সম্পর্কের পিসি জলপাইগুড়িতে থাকে। এক কাকা আমার বাবার মাস্তুতো ভাই, সে থাকে আসানসোলে। জেঠিমাদের পক্ষে সেখানে যাওয়া অসম্ভব। এদিকের তো কিছুই চেনেন না।
চকিতে সেই দিনটার কথাই মনে পড়ে গেল বিনয়ের। হেমন্তের এক কুয়াশাচ্ছন্ন রাতে ঠিক এইভাবেই ঝিনুক চিরদুঃখী সে মেয়েটা কোথায় যে হারিয়ে গেছিল, আজ অবধি তার সন্ধান পাওয়া যায়নি। বিমল জানায় কাল সমস্ত রাত তারা উত্তর কলকাতায় খোঁজাখুঁজি করেছে, আজ ঘুরে ঘুরে দেখবে মধ্য কলকাতায়, তারপর অফিসে ছুটি নিয়ে শহরের অন্য সব এলাকায়। বিমলের সারা মুখ চোখের জলে মাখামাখি। সে ব্যগ্রভাবে জিজ্ঞেস করে, জেঠিমাদের ঠিক পেয়ে যাব কি বলেন? প্রশ্নটা এমনভাবে করল যাতে মনে হয় খুঁজে পাওয়ার ব্যাপারে সে নিজেই যথেষ্ট সন্দিহান। এত বড় সিটি, লক্ষ লক্ষ মানুষ, কদিন ছুটি নিয়ে আপনি খুঁজবেন? তাহলে কি করতে বলেন? আপনি থানায় খবর দিন, পারলেও একমাত্র পুলিশই পারবে। বিনয়ের খেয়াল হলো ঝিনুক যেদিন নিখোঁজ হয় সেই দিনই অবনীমোহন তাকে থানায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু ঝিনুককে কি পাওয়া গেছে? থানার চিন্তাটা বিমলের মাথায় আগে আসেনি। একটু চুপ করে থেকে সে বলল, ওখানে গেলে কি কাজ হবে বলছেন? জোর দিয়ে কিছু বলতে পারছি না, তবে থানায় জানিয়ে রাখা উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার খেয়াল হয়নি। আপনি কি একটু সময় দেবেন আমাকে বিনয়বাবু? কেন বলুন তো? যদি দয়া করে আমার সঙ্গে একটু থানায় যান। মানে বিমল নিরীহ সাধাসিধে ভালো মানুষ, আচমকা মারাত্মক এক সংকটে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। বিমলের দিকে তাকিয়ে বিনয়ের একটু মায়াই হলো। অফিসে তার সেকেন্ড শিফট চলছে, দুটোই হাজিরা। এখনও 11টা বাজেনি, হাতে অঢেল সময়। বলল, ঠিক আছে, চলুন। পার্ক থেকে বেরিয়ে ফের বড় রাস্তায়। বিমল এই এলাকার থানাটা চেনে। সেদিকে হাঁটতে হাঁটতে সে বলতে থাকে, বাবা মাকে সেই কোন ছেলেবেলায় হারিয়েছি। তারপর জেঠিমা আর জ্যাঠামশাই ছিলেন আমার সব। তারা না দেখলে হয়তো না খেতে পেয়ে আমি মরেই যেতাম, নইলে উচ্ছন্নে যাবার রাস্তা খোলাই ছিল। দীপ্তিকে কত করে বোঝালাম, জেঠিমা আমার কাছে মায়ের থেকেও বেশি, কিন্তু কোনো কথা কানে তোলেনি। দেশভাগ না হলে। বিমলের জন্য ভীষণ কষ্ট হলো বিনয়ের। একদিকে চরম স্বার্থপর রণচণ্ডী স্ত্রী, আর একদিকে জেঠিমা আর জেঠতুতো বোনেদের প্রতি কর্তব্য পালন। দুয়ের মাঝখানে পড়ে শান্ত নির্বিরোধ মানুষটা একেবারে চুরমার হয়ে গেছে। একসময় দুজনে থানায় পৌঁছে যায়। কলকাতার অন্য সব থানার মতন এটারও অবিকল একই চেহারা, থমথমে, ভীতিকর। ব্রিটিশ আমলে তৈরি লাল রঙের ইমারত, চওড়া চওড়া দেওয়াল, চারিদিকে উর্দি পড়া কনস্টেবলদের ছড়াছড়ি। ওসির সঙ্গে দেখা করে বিনয়রা রামরতনের স্ত্রী এবং মেয়েদের ঘটনাটা জানালো। একজন রাইটার জমাদারকে ডাকিয়ে পুরো কেসটা লিখিয়ে নিলেন ওসি। দিবাকর পালিতের মতোই ভরসা দিয়ে বললেন, পুলিশের তরফ থেকে চেষ্টা ত্রুটি হবে না। বিমল যেন মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যায়। বৃদ্ধা এবং তার মেয়েদের খবর পাওয়া গেলে থানা থেকেও তার বাসায় যোগাযোগ করা হবে। থানা থেকে যখন বেরুলো সূর্য খাড়া মাথার ওপর উঠে এসেছে। রোদের তেজ আরও একটু বেড়েছে। অনেকটা হেঁটে কর্নওয়ালি স্ট্রিটে এসে পড়ে দুজনে। বিমল বলল, বিনয়বাবু, আপনি আমার দুঃসময় পাশে এসে দাঁড়িয়েছেন। বলেছিলেন আপনার দিদির কাছেই থাকেন, সেখানকার ঠিকানাটা তো জানি না। হঠাৎ দরকার হলে যে চলে যাব তার উপায় নেই। ঠিকানাটা যদি দেন। হ্যাঁ, কিন্তু বেশি দিন আমি দিদির বাড়িতে থাকছি না। একটা মেস ঠিক করেছি, যত তাড়াতাড়ি পারি সেখানে গিয়েই উঠব। এই কিছুদিনই হলো আমি একটা নতুন চাকরিতে ঢুকেছি। এখানকার ঠিকানাটা রাখুন আপনি। কাঁধের ঝোলা থেকে প্যাড আর কলম বার করে নতুন ভারতের ঠিকানা লিখে দিল বিনয়। কাগজটা হাতে নিয়ে চোখে বুলোতে বুলোতে সামান্য উদ্দীপ্ত হয়ে ওঠে বিমল। আপনি খবরের কাগজে কাজ পেয়েছেন? হ্যাঁ, মাসিমাকে বলেছি। ও, নিউজ পেপারের তো অনেক ক্ষমতা, দেখবেন সেদিক থেকে জেঠিমাদের ব্যাপারে যদি কিছু করা যায়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখব। রিপোর্টারের কাজে আপনাকে তো নানা জায়গায় ঘুরতে হয়, একটু লক্ষ্য রাখবেন। যদি ছায়া মায়াদের দেখতে পান সোজা আমার বাসায় নিয়ে আসবেন। হ্যাঁ, আসব। মদন পড়ার লেনের মুখে এসে বিমল বিদায় নিয়ে গলির ভিতর ঢুকে পড়ে। এই ভর দুপুরে শহর গমগম করছে। অফিস টাইমের মতো না হলেও বাসে ট্রামে এখন বেশ ভিড়। আজ মদন বড়ার লেনে এসে রামরতনের স্ত্রী আর মেয়েদের খবরটা শুনে বিনয় এমনই হতচকিত হয়ে গিয়েছিল যে অন্যদিকে খেয়াল ছিল না। প্রবল ধাক্কাটা এখন খানিকটা সামলে নিয়েছে সে।
হাঁটতে হাঁটতে খেয়াল হলো পকেটে ৩,০০০ টাকার সেই খামটা রয়েছে। সেই বিমলদের বাসায় এলো 2 দিন আগে, এমনকি কাল সকালেও যদি আসতো এমন মারাত্মক একটা বিপর্যয় ঘটত না। 4টে মানুষের একটু ভদ্রভাবে সসম্মানে বেঁচে থাকার দায় সে তো স্বেচ্ছায় নিজের হাতেই তুলে নিয়েছিল। আগেই মদন বড়াল লেনে আসাটা কত যে জরুরি ছিল। আশা হয়নি সেটা তারই ত্রুটি, তারই অন্যায়। আত্মগ্লানি বিনয়কে পিষতে থাকে। মনটা ভীষণ উতলা, লক্ষ্যহীনের মতন হেঁটে চলল বিনয়। সকালবেলায় প্রচুর লুচি টুচি খাইয়ে দিয়েছিল সুধা, এতক্ষণে সেগুলো হজম হয়ে যাবার কথা, কিন্তু খিদে তেষ্টার বোধটাই যেন নেই। বিবেকানন্দ রোডের ক্রসিংয়ে এসে ডান দিকে ঘুরে তার অফিসে যাবার কথা। আনমোনা হাঁটতে হাঁটতে কখন ক্রসিংটা পেরিয়ে কলেজ স্ট্রিটে চলে এসেছিল খেয়াল ছিল না। হাতঘড়িটা দেখে নিল বিনয়। সেকেন্ড শিফট শুরু হতে এখনও দেরি আছে। অবশ্য তার হাজিরা নিয়ে কড়াকড়ি নেই, কিন্তু আজ যখন কলোনি বা ত্রাণ শিবিরে যাওয়া হয়নি তখন 2টোর মধ্যেই অফিসে যাবে। অনেকখানি হাঁটাহাঁটি হয়েছে, ক্লান্তও লাগছিল। রাস্তা পেরিয়ে ওধারে গিয়ে বিনয় শ্যামবাজার রুটের ট্রাম ধরল। অফিসে পৌঁছে দেখা গেল গোটা 3তলা বাড়িটা সরগরম। আজই নতুন ভারত প্রথম বাজারে বেরিয়েছে। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতে টুকরো টুকরো কথা কানে আসছিল বিনয়ের। নানা ডিপার্টমেন্টের এমপ্লয়িরা আজকের কাগজ নিয়ে কথা বলছে। সবাই বেশ খুশি। প্রথম দিনই নাকি নতুন ভারত সাধারণ পাঠকের নজরে পড়েছে। উত্তেজনা সবচেয়ে বেশি নিউজ ডিপার্টমেন্টে। রীতিমতো হইচই চলছে। সাব এডিটর, প্রুফ রিডারদের টেবিলের ফাঁক ফাঁক দিয়ে রিপোর্টিং সেকশনে যেতে হয়। অন্য দিনের মতো আজও যাচ্ছিল। হঠাৎ নজরে পড়ল সাব এডিটররা উৎসুক চোখে তাকে লক্ষ্য করছে। সবার মধ্যেই কেমন একটা সমীহ ভাব। 3 সপ্তাহ সে অফিসে যাচ্ছে আসছে। পূর্ব পাকিস্তানের এক নগণ্য শহরে আকার গেঁয়ো একটা যুবককে কেউ ধর্তব্যের মধ্যেই আনেনি। এক পলক তাকিয়েই চোখ সরিয়ে নিয়েছে তারা। চাউনিতে কেমন যেন অবজ্ঞার ভাব মেশানো থাকত। আজ তাদের চোখ মুখের চেহারা পুরোপুরি পাল্টে গেছে। সবাই মুখ চেনা, অনেকের নামও জেনেছে বিনয়। ওরা কেউ কেউ হাত তুলে কিছু বলল, কেউ কেউ হেসে মাথা নাড়ল। কিছুই বোধগম্য হচ্ছে না। বোকাটে একটু হেসে সে এগিয়ে গেল। রিপোর্টিং সেকশনে প্রসাদ তার চেয়ারে বসেছিলেন। টেবিলের এধারে মণিলাল আর রমেন। সুধেন্দুকে দেখা যাচ্ছে না, খুব সম্ভব এখনও অফিসে আসেনি। প্রসাদ হাসি মুখে বললেন, আরে এসো এসো, বসো। আজ এত তাড়াতাড়ি? অন্যদিন কলোনি টলোনি ঘুরে অফিসে পৌঁছতেই 3টে-4টে বেজে যায়। বিনয় জানালো আজ কোনো ত্রাণ শিবির বা কলোনিতে তার যাওয়া হয়নি। প্রসাদ জিজ্ঞেস করলেন, আমাদের কাগজ সম্বন্ধে কোথাও কিছু শুনেছ? না, জরুরি কাজে সকালবেলা বেরিয়ে গেছিলাম, বাইরের কারোর তো মতামত শুনিনি। তবে দিদি জামাইবাবু আর দিদির দাদা শ্বশুরের খুবই ভালো লেগেছে। কাল সারপ্রাইজের কথাটা বলেছিলাম, কাগজ খুলে সেটা আশা করি দেখেছ? হ্যাঁ, দেখেছি। তোমার একটা লেখায় ছদ্মনাম দিয়েছি দর্শক। একই দিনে একই রিপোর্টারের নাম 2 জায়গায় ছাপা হবে, সেটা একটু দৃষ্টিকটু তো। তোমার লেখা পড়ে দিদিরা কি বললেন? বাড়ির লোকেরা তো প্রশংসা করবেই, বাইরের রিডাররা কি বলল সেটাই আসল। শোনো, কাগজের রেসপন্স কিন্তু খুব ভালো। তোমার 2টো লেখাই পাঠকদের ভীষণ পছন্দ হয়েছে। এর মধ্যে কটা ফোনও এসেছে। তারা চাইছে কলম 2টো কোনোভাবেই যেন বন্ধ না হয়। রোজ মিনিমাম 2টো করে লেখা জমা দেবে। প্রসাদ একটু চাপা ধরনের মানুষ, অন্তর্মুখী, কিন্তু আজ তাকে দস্তুর মতন উচ্ছ্বসিত দেখাচ্ছে। সুধেন্দুও উদারভাবে বিনয়ের লেখার তারিফ করল। রমেন কিছু বলল না, ঠোঁট টিপে বসে রইল। হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় ব্যস্ত হয়ে উঠলেন প্রসাদ। আরে একদম ভুলে গিয়েছিলাম, পারমিতা তোমার খোঁজ করছিল। কোন পারমিতা? আরে নতুন ভারতের মালিকা এডিটরের মেয়ে, নামটা ভুলে গেছে এর মধ্যেই। বিনয়ের স্নায়ুমণ্ডলীতে মৃদু ঝংকারের মতন কিছু বয়ে গেল। আজকের পর্ব এখানে শেষ করলাম। আশা করি পর্ব ভালো লেগেছে। কমেন্টে জানাবেন অবশ্যই। নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।